হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। WBSSC গ্রুপ সি এবং ডি এক্সামে প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভিডিও আপলোড করা হচ্ছে। তাই অন্যান্য দিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি। আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিবাদী ধর্ম নামে পরিচিত। প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষে যেটি জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো কিন্তু প্রতিবাদী ধর্ম নামে পরিচিত। সেই প্রতিবাদী ধর্ম আন্দোলনদের মধ্যে একটি অন্যতম ধর্ম হলো জৈন ধর্ম। নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আমি সবিনয় অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যাতে খুব দীর্ঘ না হয় তার জন্য আমি খুব চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার। তাই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখা হয়েছে যেগুলো ইন ফিউচার, ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে এখান থেকে পড়ার সম্ভাবনা প্রবল। এবং এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই প্রয়োজন বোধ মনে করবেন না যে আর কোনো বই দেখতে হবে। তাই দেখতে থাকুন, তাই শেষ পর্যন্ত থাকুন। তা আজকে চলে যাব আজকের সেই মূল বিষয়ে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব বন্ধুরা। আজকের প্রথম প্রশ্ন, জৈন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জিন। বলে রাখি, জিন কেন বলা হয় না, ইন্দ্র জয়ের মাধ্যমে পরম জ্ঞান লাভ করায় তাই একে জিন বলা হয়। আর সেই জিনের অনুগামীদের কি বলা হয়? জৈন। তাই জিন কথার অর্থ হলো বিজয়। কিসের মাধ্যমে বিজয়? না, ইন্দ্রকে আমরা জয় করতাম। এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, এই যে মাস্টার যে আমাদের ষড়রিপু আছে, এই ষড়রিপুগুলো একমাত্র সত্য হচ্ছে আমাদের ইন্দ্রের মাধ্যমে। সেই ইন্দ্রকে জয় করতে পারলেই আমাদের কিন্তু ষড়রিপুকে অনায়াসেই জয় করা যায়। তার জন্যেই জিন কথার অর্থ হলো বিজয়। জৈন ধর্মের প্রচারকদের কি বলা হয়? তীর্থঙ্কর। জৈন ধর্মের আদি তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রশ্নটি প্রত্যেকেই জানেন, আদিনাথ এবং ঋষভনাথ। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? 24 জন। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের জন্মস্থান কোথায় ছিল? অযোধ্যায়। তাহলে এখান থেকে একটি প্রশ্ন পেলাম, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। তার জন্মস্থান কোথায়? অযোধ্যায়। বন্ধুরা চলে যাবে এবার পরবর্তী প্রশ্ন। চলে এলাম বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তীর্থঙ্করের নাম এবং প্রতীক চিহ্ন। যে 24 জন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের, তাদের মধ্য থেকে কিছু আমি গুরুত্বপূর্ণ তীর্থঙ্করগুলির নাম এবং তাদের প্রতীক চিহ্নগুলো কী ছিল সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথ, এনার প্রতীক চিহ্ন ছিল কিন্তু বৃষ মানে ষাঁড়। দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথ, যার প্রতীক চিহ্ন ছিল গজ বা হাতি। সম্ভবনাথ তৃতীয় তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল ঘোড়া বা অশ্ব। তারপরে চলে যাব চতুর্থ তীর্থঙ্কর অভিনন্দনাথ, যার প্রতীক চিহ্ন ছিল কিন্তু বানর বা বাঁদর। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী তীর্থঙ্কর, ইনি ছিলেন সপ্তম তীর্থঙ্কর, মনে রাখবেন সুপার্শ্বনাথ, যার প্রতীক চিহ্ন ছিল স্বস্তিক চিহ্ন। তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী তীর্থঙ্কর পদ্মপ্রভ, ইনি ছিলেন ষষ্ঠ তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল লাল কমল বা লাল পদ্ম। তারপরে চলে যাব আমরা চন্দ্রপ্রভ, ইনি ছিলেন অষ্টম তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল কিন্তু অর্ধচন্দ্র। চলে যাব আমরা পরবর্তী বিষয়। মনে রাখবেন বন্ধুরা, আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রতীক চিহ্নগুলো এবং গুরুত্বপূর্ণ তীর্থঙ্করের নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। 24 জন তীর্থঙ্করের আমি এখানে প্রতীক চিহ্ন তুলে ধরছি না। চলে যাচ্ছি পরবর্তী তীর্থঙ্কর শীতলানাথ, ইনি ছিলেন দশম তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল কল্পবৃক্ষ। তারপরে চলে যাচ্ছি আমরা অনন্তনাথ, ইনি ছিলেন কিন্তু মনে রাখবেন চতুর্দশ তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল সজারু। চলে যাচ্ছি আমরা ধর্মনাথ, ইনি পঞ্চদশ তীর্থঙ্কর ছিলেন, যার প্রতীক চিহ্ন ছিল ব্রজদণ্ড। তারপরে আমরা চলে যাচ্ছি শান্তিনাথ, ইনি ষোড়শ তীর্থঙ্কর ছিলেন, এনার প্রতীক চিহ্ন ছিল কিন্তু কৃষ্ণসার মৃগ। তারপরে চলে যাচ্ছি পরবর্তী তীর্থঙ্কর অষ্টাদশ তীর্থঙ্কর অরনাথ, এনার প্রতীক চিহ্ন ছিল মৎস্য। তারপরে চলে যাচ্ছি মুনি সুব্রত, উনি ছিলেন বিংশ তীর্থঙ্কর, 20তম তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল কচ্ছপ। তারপরে আমরা চলে যাচ্ছি নেমিনাথ, ইনি ছিলেন 21তম একবিংশ তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল নীল পদ্ম। চলে এলাম বন্ধুরা পরবর্তী তীর্থঙ্কর অরিষ্ট নেমিনাথ, ইনি ছিলেন মনে রাখবেন 22তম তীর্থঙ্কর, যার প্রতীক চিহ্ন ছিল শঙ্খ। তারপরে কিন্তু শেষ দুটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে যাবেন অবশ্যই বন্ধুরা। পার্শ্বনাথ, প্রত্যেকেই জানেন যে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যার প্রতীক চিহ্ন ছিল ফনা তোলা সাপ। এবং 24তম তীর্থঙ্কর শেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর, যার প্রতীক চিহ্ন ছিল সিংহ। চলে যাবে এবার পরবর্তী প্রশ্ন। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। পার্শ্বনাথের জন্মস্থান কোথায়? আনুমানিক ভারতের কাশীতে, বারাণসী।
আচ্ছা, পার্শ্বনাথ চরিত গ্রন্থটি কার লেখা? ভবদেব সুরের। এই পার্শ্বনাথ চরিত গ্রন্থটি থেকেই জানা যায় যে পার্শ্বনাথ কিন্তু আনুমানিক সপ্তম খ্রিস্টপূর্ব সপ্তম অষ্টম শতকে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা। চলে এলাম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্শ্বনাথের মৃত্যুস্থান কোথায়? বলে রাখি, ভবদেব সুরি বিরচিত পার্শ্বনাথ চরিতের এই গ্রন্থ থেকে জানা যায় যে ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলার পরেশনাথ পাহাড়ের সম্ভেদ শিখরে কিন্তু পার্শ্বনাথের মৃত্যু হয়। আর বিশেষত 24 জন তীর্থঙ্করের মধ্যে এই 23তম এবং 24তম যে পার্শ্বনাথ এবং মহাবীরের জীবনচরিত সম্বন্ধে কিন্তু আমরা কিছু না কিছু জানতে পারি, বাকি 22 জনের সম্বন্ধে বিশেষ কিছু আমরা জানতে পারি না বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, বর্ধমান মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের বৈশালীর কাছে কুণ্ড গ্রামে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন? মনে রাখবেন বন্ধুরা, ক্ষত্রিয় বংশে কিন্তু জন্মগ্রহণ করেন। চলে যাব পরবর্তী প্রশ্নে এবার। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্নে, মহাবীরের বাল্য নাম কী ছিল? বর্ধমান। পরবর্তী প্রশ্ন, মহাবীরের পিতা ও মাতার নাম কী ছিল? পিতা ছিলেন সিদ্ধার্থ, বলে রাখি উনি কুণ্ড গ্রামের অরাজতান্ত্রিক জ্ঞাত্রিক উপজাতির কিন্তু নেতা ছিলেন, মনে রাখবেন। আর মাতা ছিলেন কিন্তু ত্রিশলা, উনি ছিলেন মাতা লিচ্ছিবদের নেতা চেতকের বোন ছিলেন কিন্তু, মনে রাখবেন। লিচ্ছিবদের নেতা চেতকের বোন ছিলেন কিন্তু ত্রিশলা। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, মহাবীরের পত্নীর নাম কী ছিল? যশোদা, উনি ক্ষত্রিয় রাজকন্যা ছিলেন, মনে রাখবেন এটা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, মহাবীরের কন্যার নাম কী ছিল? প্রিয়দর্শনা। এছাড়াও অন্য একটি নাম আছে অনুজা, এটাও মনে রাখবেন। আচ্ছা, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি, মনে রাখবেন জামালি কিন্তু ছিলেন মহাবীরের জামাতা, এবং তাকেই কিন্তু প্রথম উনি দীক্ষা দিয়েছিলেন এবং প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কিন্তু এই জামালি কিন্তু ছিলেন মহাবীরের জামাতা, এটা একটু মনে রাখবেন বন্ধুরা। চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন? 30 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, মহাবীর কত বছর ধরে দীর্ঘ তপস্যা বা কঠোর তপস্যা করেছিলেন? দীর্ঘ 12 বছর ধরে তপস্যা করার পর উনি পরম জ্ঞান লাভ করেছেন, যাকে আমরা কেবলিন বলি। হ্যাঁ, চলে যাচ্ছি পরের প্রশ্ন, কেবলিন শব্দের অর্থ কী? সর্বজ্ঞানী। মহাবীর কোন নদীর তীরে তপস্যা করেছিলেন? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিজু পালিকা নদীর তীরে, মনে রাখবেন বন্ধুরা। মহাবীর কোন গাছের নিচে মোক্ষ লাভ করেছিলেন? শাল গাছের নিচে। আর বুদ্ধদেব কিন্তু মনে রাখবেন অশ্বত্থ বা পিপুল গাছের নিচে কিন্তু, মনে রাখবেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন বন্ধুরা। চলে এলাম পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু, অবশ্যই লিখে রাখুন অবশ্যই। মহাবীরের সর্বশ্রেষ্ঠ শিষ্যা ও শিষ্য কে ছিলেন? অঙ্গরাজকন্যা চন্দ্রবালা এবং ইন্দ্রভূতি গৌতম কিন্তু ছিলেন প্রধান অন্যতম শিষ্য, এবং শিষ্যা ছিলেন কিন্তু চন্দ্রবালা। মহাবীর কত বছর বয়সে পরলোক গমন করেন? 72 বছর বয়সে। মহাবীর কোথায় অনশন করে মৃত্যুবরণ করেন? রাজগৃহের কাছে পাবা নগরীতে। জৈন ধর্মের মূল ভিত্তি কী ছিল? সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ কথাটার অর্থ হচ্ছে সকল বস্তুর মধ্যেই প্রাণ আছে, সেটা পাথর হোক, নদী, গাছপালা, মাটি, এমনকি ছোটো ছোটো কীটপতঙ্গকেও হত্যা করা জৈন ধর্মের মহাপাপ, তাই জন্য সর্বপ্রাণবাদ। জৈন ধর্মের লিখিত প্রথম গ্রন্থ কি? কল্পসূত্র, যেটি ভদ্রবাহু রচনা করেছিলেন, এবং যেটি গ্রন্থটি 14টি পর্বে বিভক্ত ছিল বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, জৈনদের ধর্মগ্রন্থগুলি কী কী? দ্বাদশাঙ্গ, কল্পসূত্র, জৈন সিদ্ধান্ত। জৈনদের ধর্মশাস্ত্রকে একত্রে কী বলা হয়? আগম। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? এগুলো মনে রাখবেন, জৈন স্থাপত্য ভাস্কর্যের মধ্যে একটি অন্যতম হচ্ছে দিলওয়ারা জৈন মন্দির, যেটি মাউন্ট আবুতে অবস্থিত বন্ধুরা, মনে রাখবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 7টি ক্ষুদ্রব্রত কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন ধর্মের সঙ্গে। যেমন হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না করা, 1, 2 হচ্ছে খাদ্যদ্রব্য অন্যান্য দ্রব্য ব্যবহার কম করা, 3 যোগী বা অতিথির সঙ্গে একসঙ্গে খাদ্যদ্রব্য শেয়ার করে নেওয়া, এগুলো কিন্তু 7টি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্রত ছিল বন্ধুরা। চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের পৃষ্ঠপোষক রাজাগুলির নাম লেখো। ভিভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য এবং কলিঙ্গরাজ খারবেল। বলে রাখি এদের মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন পরবর্তীকালে কিন্তু, মনে রাখবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, বিহারের পাবাপুরী, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং রাজগৃহ মন্দির কোন ধর্মের নিদর্শন? মনে রাখবেন জৈনদের শিল্প স্থাপত্যের নিদর্শন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, গো মতেশ্বরের প্রস্তর মূর্তি কোথায় রয়েছে? মহীশূরের শ্রবণ বেলগোলায়।
শ্রবণ বেলগোলায়, মনে রাখবেন এটি অবস্থিত। জৈন দর্শনগুলি নামগুলি কী কী একটু অবশ্যই দেখে রাখবেন। অনেকান্তবাদ, ন্যায়বাদ, স্যাদবাদ হচ্ছে এগুলো জৈনদের দর্শন। চলে যাচ্ছি এবার আমরা পরবর্তী প্রশ্ন বন্ধুরা। এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্নগুলো খুবই আপনারাই বিচার করে দেখবেন, একটু কিন্তু চিরুনি তল্লাশির মতো খুঁজে খুঁজে বার করে আপনাদের জন্য এখানে উপস্থাপন করছি। আশা করি আপনাদের আর কোনো বই পড়ার, বিশেষত এই জৈন ধর্ম থেকে আমি যা দিচ্ছি, পূর্বের ভিডিওগুলোতে যা দিয়েছি, সে হরপ্পা সভ্যতা হোক, মেহেরগড় সভ্যতা হোক, একবারে চিরুনি তল্লাশির মতো খুঁজে খুঁজে প্রশ্নগুলো উপস্থাপন করছি আপনাদের জন্য, যাতে সুবিধা হয় ভবিষ্যতে বারবার কেন ওই একই বিষয়ের ওপর বারবার বই যেন না, আর আদার্স কোনো পুস্তক যেন না কিনতে হয়। তাই চলে এলাম পরবর্তী প্রশ্ন। আদিনাথ মন্দির কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি জৈন স্থাপত্য, একটা বিরাট নির্মাণ করেছিলেন কিন্তু বিমল শাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। নেমিনাথ মন্দির কারা নির্মাণ করেন? এটা মনে রাখবেন তেজপাল ও বাস্তুপাল। ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ, এদেরকে ত্রিরত্ন বলা হয়। বলে রাখি, জৈনরা কিন্তু কর্মফলবাদে এবং জন্মান্তরবাদে কিন্তু বিশ্বাসী ছিলেন। তাই মুক্তি লাভের জন্য তারা কিছু মূল নীতি পালন করতেন। সেই মূল 3টি নীতিকে একত্রে ত্রিরত্ন বলা হতো, যেমন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চতুর্জাম পালনের কথা কে ঘোষণা করেছেন? পার্শ্বনাথ। চতুর্জামটা কি? 4টি নীতি পালনের কথা বলেছেন। 1, অহিংসা, মানে কারোর প্রতি হিংসা না করা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না, তাকে বলা হচ্ছে অহিংসা। 2, অচৌর্য, মানে কোনো চুরি করা যাবে না। সত্যবাদিতা, মিথ্যা কথা বলা যাবে না। আর অপরিগ্রহ, মানে হচ্ছে কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি হওয়া নয়, না যেন হয়, এটাকে বলা হয় চতুর্জাম। চলে এলাম পরবর্তী প্রশ্ন। জৈন সন্ন্যাসীদের কটি মহাব্রত পালন করতে হয়? 5টি। এটা কিন্তু মহাবীরের আমল থেকে কিন্তু এটা পালন করা হয়, 5টি মহাব্রত সন্ন্যাসীরা, জৈন সন্ন্যাসীরা পালন করে থাকেন। পঞ্চম মহাব্রত পালনের কথা কে ঘোষণা করেন? মহাবীর। মনে রাখবেন পার্শ্বনাথের যে 4টি চতুর্জাম যে ছিল, সেই চতুর্জামের সঙ্গে আবার একটি নীতি জুড়ে দিয়েছিলেন। তারপরে হয়ে গেছিলো কি? পঞ্চ মহাব্রত, যেমন হচ্ছে অহিংসা, অচৌর্য, সত্যবাদিতা, অপরিগ্রহ, এগুলো কিন্তু পার্শ্বনাথ বলে গেছিলেন। তার সঙ্গে কিন্তু মহাবীর আরেকটি জুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে কি? ব্রহ্মচর্য। হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। আচ্ছা, মহাবীরের মতে কৃচ্ছ সাধনের প্রধান লক্ষ্য হওয়া কি উচিত? সততা ও মিতব্যয়িতা। এটা মনে রাখবেন। কৃচ্ছ সাধন হচ্ছে, মানে এটা বলে রাখি, আত্মার মুক্তির জন্য কোনো পার্থিব বস্তু থেকে আসক্তি দূর করাকে বলা হয় কৃচ্ছ সাধন। হ্যাঁ, তারপরে বলে রাখি, জৈন গৃহীদের, যারা জৈন ধর্মের মহাবীরের প্রতি অনুগামী কিন্তু তারা সাংসারিক, তাদেরও কিছু ব্রত পালন করতে হতো। এই তারা যে ব্রতটা পালন করতো তাদেরকে বলা হতো অনুব্রত। হ্যাঁ, অনুব্রতরও যেমন কিছু নিয়ম ছিল। জীবকে হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কারোর সম্মতি না নিয়ে অন্যের সম্পদ গ্রহণ করা যাবে না, নিজ পত্নী বা পতি ব্যতি রেখে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না, এগুলো কিন্তু এই ব্রতগুলো পালন করতে হতো, তাই এদেরকে অনুব্রত বলা হতো। আর সন্ন্যাসীরা যে ব্রতগুলো পালন করতে 5টি, তাদেরকে পঞ্চ মহাব্রত। বন্ধুরা, ভিডিও যাতে খুব দীর্ঘ না হয় তার জন্য খুব দ্রুত বলার চেষ্টা করছি বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্নে। কার শাসনকালে জৈন ধর্ম 2টি ভাগে বিভক্ত হয়ে গেছিলো? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালের শেষের দিক থেকে। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষের দিকে উত্তর ভারতে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের ফলে কিছু সন্ন্যাসী উত্তর পূর্ব ভারতে থেকে যায়, আর কিছু সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে আসে, যেটা দিগম্বর এবং শ্বেতাম্বর নামে প্রত্যেকেই আপনারা জানেন 2টি ভাগে বিভক্ত হয়ে গেছিলো 2টি সম্প্রদায়। তো এবার আমরা জানবো যে দিগম্বর কারা। জৈন সন্ন্যাসী ভদ্রবাহু, এই জায়গাটা মনে রাখবেন, ভদ্রবাহুর নেতৃত্বে যারা দাক্ষিণাত্যে চলে যান তারা দিগম্বর, যারা বস্ত্রহীন, কোনো রকম বস্ত্র পরিধান করতো না। আর শ্বেতাম্বর কারা? জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে যারা উত্তর পূর্ব ভারতেই থেকে যান, যারা সাদা বস্ত্র পরিধান করতো, তাদেরকে বলা হতো শ্বেতাম্বর। এই জায়গাটা একটু মনে রাখবেন বন্ধুরা। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী বিষয় বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ। জৈন ধর্মের উপদেশগুলি কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? 12টি ভাগে। আর প্রত্যেকটি ভাগকে আমরা অঙ্গ বলে থাকি, অঙ্গ বলা হয়। এই 12টি ভাগ ছিল বলে এদেরকে কী বলা হয়? দ্বাদশ অঙ্গ বলা হয়। আবার দ্বাদশ অঙ্গের অপর নাম কিন্তু মনে রাখবেন সিদ্ধান্ত। দ্বাদশ অঙ্গগুলি কী কী একটু জেনে রাখবেন বন্ধুরা। এর নামগুলো তুলে ধরলাম: সমবায় অঙ্গ, আচার অঙ্গ, সূত্র, স্থানাঙ্গ, জ্ঞাত ধর্মকথা অঙ্গ, সূত্র, কৃত অঙ্গ, ভগবতী সূত্র, বিপাক সূত্র অঙ্গ, দৃষ্টি প্রাভোদা অঙ্গ, অনুত্তর উপপাতিকা অঙ্গ, অন্তঃকৃত দশা অঙ্গ, উপাসক দশা, প্রশ্ন ব্যাকরণানি।
এই দ্বাদশটি অঙ্গ অবশ্যই নামগুলো অবশ্যই মুখস্থ করে যাবেন এবং খাতায় লিখে রাখুন। বলা যায় না প্রশ্ন ফেলে দিতে এর মধ্যে থেকে কোনটি দ্বাদশ অঙ্গের অংশ ছিল বা ভাগ ছিল, আসতেই পারে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, মহাবীরের উপদেশগুলি কোন গ্রন্থে সংকলিত ছিল? আনুমানিক মনে করা হয় যে চতুর্দশ পূর্ব নামে একটি গ্রন্থ ছিল, সেখানে মহাবীরের উপদেশগুলি সংকলিত। এছাড়া কল্পসূত্রও কিন্তু সেখানে মহাবীরের বাণী উপদেশগুলো কিন্তু কিছুটা কিছু সংকলিত আছে বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন জৈন ধর্মগ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত? এক জৈন ভগবতী সূত্র, আর একটা হচ্ছে পরিশিষ্ট পার্বণ। মনে রাখবেন এটি সংস্কৃত ভাষাটা, বাকি কিন্তু জৈন বিভিন্ন গ্রন্থগুলো এবং সেগুলো প্রাকৃত এবং অর্ধমাগধী ভাষায় কিন্তু ধর্মপ্রচার করা হতো। আচ্ছা, চলে যাচ্ছি, মহাবীর জয়ন্তী কবে পালিত হয়? না চৈত্র শুক্ল ত্রয়োদশ তিথিতে, যেদিন মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। হয়েছে। তারপরে চলেছি, জৈনরা কবে দীপান্বিতা উৎসব পালন করে? কার্তিক মাসে অমাবস্যা দিন, যেদিন মহাবীর নির্বাণ লাভ করেন বন্ধুরা। কোন জৈন গ্রন্থ আদিশাস্ত্র গ্রন্থ নামে পরিচিত? সেটা হচ্ছে ভদ্রবাহু রচিত কল্পসূত্র, যেটি 14টি পর্বে বিভক্ত। চলে যাচ্ছি বন্ধুরা এবার পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ জৈন সম্মেলনগুলো আমরা জেনে নেব ডিটেলসে। চলে এলাম প্রথম জৈন সম্মেলন, সময়কাল আনুমানিক 320, স্থান পাটলিপুত্র, সভাপতি স্থূলভদ্র ভিভিয়ায়, কার রাজত্বকালে, কোন রাজার রাজত্বকালে? চন্দ্রগুপ্ত মৌর্য। গুরুত্বটা কি না এই প্রথম জৈন সম্মেলনে কিন্তু দ্বাদশ অঙ্গ সংকলিত হয়েছিল, দ্বাদশ অঙ্গ কিন্তু সংকলিত হয়েছিল। চলে এলাম দ্বিতীয় জৈন সম্মেলন, সময়কাল আনুমানিক 512 এডি, স্থান হচ্ছে ভলভি, সভাপতিত্ব করেছিলেন কিন্তু দেবঋদ্ধি গানী। গুরুত্ব কি এই সময় এই দ্বিতীয় জৈন সম্মেলনে কিন্তু জৈন আগম সংকলিত হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো হরপ্পা মেরুকা সভ্যতা, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন বংশ নিয়ে আলোচনা করেছি, সেটা ভূগোল থেকেই হোক বা ইতিহাস থেকে, এবং শর্ট ভিডিও লং ভিডিওতে আপনাদের জন্য বেছে বেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখুন বন্ধুরা একটু সময় করে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।